আপনারা দেখছেন পূর্বাঞ্চল প্রতিদিন, একের মধ্যে একাধিক সংবাদ নিয়ে সঙ্গে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। 2 শতাধিক লোককে নিয়ে এআইইউডিএফ ত্যাগ করে কংগ্রেসে যোগদান করলেন দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী রাইস। ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে পাচারকাণ্ডে মৃত বাংলাদেশি কিশোরের মৃতদেহ আজ কৈলাসহর থেকে বাংলাদেশে ফেরত পাঠালো প্রশাসন। শিলচর চ্যাংকুড়ি তিনালি এলাকায় অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণ বিদেশি মদ বাজেয়াপ্ত। মাইমন সমাজের 8 দফা দাবি সংবলিত স্মারকপত্র প্রদান মুখ্যমন্ত্রীকে। তরুণ নাট্যশিল্পীর আত্মহত্যায় ধর্মনগরের শিল্পমহলের জুড়ে শোকের ছায়া, তদন্তে পুলিশ। সোনাইয়ের দক্ষিণ মোহনপুরের রামনগর মন্ডল কমিটির সভায় পরিমল শুক্লবৈদ্যকে লোকসভায় জয়ী করার আহ্বান বিজেপি কর্মীদের। নির্বাচনে পুলিশের জোরদার নিরাপত্তা ব্যবস্থা জানান দিতে পুলিশ সুপার উপস্থিতিতে মহিলা পুলিশের রোড মার্চ কুমারঘাটে। কাজী কর্তৃক মুসলিম বিবাহ নিবন্ধন প্রক্রিয়া চালু রাখার দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদান এমএসএফ এর। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে কাজকর্ম ঘুরে দেখলেন নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। প্রায় 2 শতাধিক লোককে নিয়ে এআইইউডিএফ এর দল ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করলেন দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী রাইস। কংগ্রেসের পরে এবার করিমগঞ্জ জেলা এআইইউডিএফ এ ফাটল। আজ আব্দুল হাকিম চৌধুরী রাইস 2 শতাধিক লোককে নিয়ে এক র্যালির মাধ্যমে এবং বিভিন্ন স্লোগানে করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে এসে পৌঁছান। পরে জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী সহ অন্যান্য কর্মকর্তারা আব্দুল হাকিম চৌধুরী রাইসকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান। করিমগঞ্জ আসন থেকে কংগ্রেসের জয় সময়ের অপেক্ষা মাত্র বলে মন্তব্য করলেন এআইইউডিএফ থেকে কংগ্রেসের নাম লেখানো নেতা দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী। আজকের এই যোগদান সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতি সতু রায়, করিমগঞ্জ লোকসভা কংগ্রেসের মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মুক্তাদি চৌধুরী, তাপস পুরকায়স্ত, মাসুক আহমেদ, আমিনুর রশিদ চৌধুরী, ময়না মিয়া সহ অন্যান্যরা। আজকে আমি এআইইউডিএফ ছেড়ে কংগ্রেসে যোগদান করেছি। উদ্দেশ্য হলো আজকের দিনে এআইইউডিএফকে সাহায্য করা, এআইইউডিএফ এ ভোট দেওয়া মানে বিজেপিকে সাহায্য করা, বিজেপিকে ভোট দেওয়া। আর বিজেপি হচ্ছে আসামের তথা সমস্ত ভারতবর্ষের মানুষের স্বার্থের বিপক্ষে যে কাজ চালাচ্ছে, গণতন্ত্র ধ্বংস করার যে পদক্ষেপে যা নিচ্ছে সেটার বিরুদ্ধে গর্জে ওঠার সময় উঠেছে এবং সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা একত্রিতভাবে আমরা কংগ্রেসের হাতকে, রাহুল গান্ধীর হাতকে শক্ত করতে হবে। সেটার জন্য আমি ইউডিএফ ছেড়ে কংগ্রেসে যোগদান করেছি। আগামী নির্বাচনে আমরা মনে করি করিমগঞ্জ লোকসভা আসনে আমরা একত্রিতভাবে দল মত নির্বিশেষে সব মানুষ চাইছে যে এখান থেকে যে চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বাঙালি বিদ্বেষী মনোভাবের উপর আমরা আমাদের যে উনার যে বাঙালি বিদ্বেষী মনোভাব, আমাদের যে অস্ত্র শস্ত্র, কমলাক্ষ দেহ পরীক্ষায় আজকের দিনে বলি যে বাঙালিদের অস্ত্র ছিল, বাঙালিদের প্রতিবাদী কণ্ঠ ছিল, ওটাকে বাকরুদ্ধ করে বিভিন্নভাবে কৌশল করিয়ে উনি হিমন্ত বিশ্ব বাবু উনি কমলাক্ষকে ধ্বংস করেছেন। কমলাক্ষকে ধ্বংস করেছেন মানে বরাক উপত্যকার বাঙালিদের আওয়াজকে উনি রুখে দিয়েছেন। আমি মনে করি সেটার জবাব আগামী দিনে করিমগঞ্জ লোকসভা আসনের মানুষ দেবে। আর আগামী দিনে কয়েক লক্ষাধিক ভোটের ব্যবধানে এই সিট থেকে আমাদের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেবকে জিততে দেবে। কৈলাসহরের মাগুরুরিতে ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে পাচারকাণ্ডে মৃত বাংলাদেশি কিশোরের মৃতদেহ আজ সোমবার বাংলাদেশে ফেরত পাঠালো প্রশাসন। রবিবার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে চিনি পাচারের সময় বিএসএফ এবং বাংলাদেশি দুর্বৃত্তদের মধ্যে সংঘাতের সময় বিএসএফ এর গুলিতে নিহত হয় বাংলাদেশের এক কিশোর এবং আরেকজনের পায়ে গুলি লাগে। নিহত কিশোরের নাম সাদ্দাম হোসেন এবং আহত যুবকের নাম সিদ্দিক মিয়া বলে জানা গেছে। যেহেতু আন্তর্জাতিক সীমান্তের ঘটনা, তাই বিএসএফ কর্তৃপক্ষ গোটা ঘটনার বিষয় নিয়ে একটি এফআইআর দাখিল করে ইরানি থানায়। বাংলাদেশের কিশোর মৃত্যুর ঘটনা দ্রুত প্রশাসনিক মাধ্যমে জানানো হয় বাংলাদেশের বিজেপিকে। আজ ভারত বাংলাদেশ সীমান্তের এলাকায় মনু কাস্টম ল্যান্ডের পাশেই হয় বৈঠক। মৃত কিশোর সাদ্দাম হোসেনের মৃতদেহ ময়নাতদন্তের পর বাংলাদেশের বিজেপির হাতে তুলে দেন মহকুমা পুলিশ আধিকারিক এবং বিএসএফ। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত। শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের সেকেন্ড ইনচার্জ দলপল নিয়ে আজ গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলচর চেংকুড়ি তিনালি এলাকায় অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণে বিদেশি মদ বাজেয়াপ্ত করেন। পুলিশের অভিযানে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মদ ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা যায়। মদ ব্যবসায়ীকে আটক করার জন্য পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
মুখ্যমন্ত্রী করিমগঞ্জ সফরে মাইমাল সমাজের ৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকপত্র প্রদান করল মাইমাল সমাজের একটি অংশ। আজ করিমগঞ্জে মুখ্যমন্ত্রী সফর ঘিরে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পেয়েছে বহু গুণে। আর এই সুযোগে মাইমাল সমাজেরও এক প্রতিনিধি দল সাক্ষাৎ করে একটি স্মারকপত্র প্রদান করেছে। এতে সমস্ত রাজ্যের মাইমাল সমাজকে খিলঞ্জিয়া অন্তর্ভুক্ত করার পাশাপাশি উচ্চশিক্ষা, মাইমাল সম্প্রদায়ের লোকদের সংরক্ষণ, মুসলিম ফিশারম্যান কাউন্সিল পুনর্গঠন, মাইমাল সম্প্রদায়কে ওবিসি থেকে এসসি সম্প্রদায় উন্নীত সহ মোট ৮টি দাবি জানানো হয়েছে। এই প্রতিনিধি দলটি মুখ্যমন্ত্রীর দেশের সেরা মুখ্যমন্ত্রী আখ্যায়িত করে বিজেপি সরকার সহ মুখ্যমন্ত্রীকে তাদের পূর্ণ সমর্থন ও আস্থা রয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যার আমাদের করিমগঞ্জে পদার্পণ করেছেন। তাই আমরা মাইমাল কমিউনিটির তরফ থেকে ৮টি দাবি ওনার কাছে ডিমান্ড দিয়েছি। এই ডিমান্ডের মধ্যে প্রথম হইল আমাদেরকে খিলঞ্জিয়া করা, ২ নম্বর আমরা ওবিসিভুক্ত আছি সেটা থেকে আমাদের এসসি অন্তর্ভুক্ত করার জন্য আবেদন রাখছি। ৩ নম্বর এজেন্ডা হলো আমাদের যে রিজার্ভেশন হায়ার এডুকেশনের ক্ষেত্রে MBBS ইঞ্জিনিয়ারিং এবং SCS এর ক্ষেত্রে 2% স্পেশাল রিজার্ভেশন আমাদের মাইমাল কমিউনিটিকে দেওয়ার জন্য। চতুর্থ হইল আমাদের কমিউনিটি যতজন জনসংখ্যা আছে গ্রুপ গণনা করার জন্য আমরা ওনার কাছে অনুরোধ রাখছি। ৫ নম্বর হলো পরাকলি থেকে ২টি সমষ্টিতে আমাদের মাইমাল কমিউনিটি থেকে MLA ক্যান্ডিডেট দেওয়ার জন্য অনুরোধ রইল। ৬ নম্বর হইল আমাদের যে মাইমাল ডেভেলপমেন্ট কাউন্সিল আছে সেটাকে রিফরমেশন করে এবং পর্যাপ্ত পরিমাণে টাকা দেওয়ার জন্য অনুরোধ রইল। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল নাটক, সিনেমা বা বড় পর্দায় কাজ করে নিজেকে অমরত্ব লাভ করব, কিন্তু আমার এই স্বপ্ন বাস্তব হলো না। তবে আপনারা সবাই ভালো থাকবেন, এই কথাগুলো বলে বিশাল শর্মা। সে আরো বলে সে নাকি অনেক মানুষের সমস্যা, তাই এত সমস্যা সমাধান করতে না পেরে সে নিজেই সমাধিতে মিশে গেছে। নিজের সর্বশেষ ফেসবুক পোস্টে এই কথাগুলি লিখে নিজেই আত্মহত্যা করল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের প্রগতি রোডের বাসিন্দা বিশাল শর্মা। ছোটবেলা থেকেই তার মা মারা যাওয়ায় কদমতলা ব্লকের সরলা গ্রাম পঞ্চায়েত থেকে ধর্মনগরের প্রগতি রোডে তার জেঠুর বাড়িতে এসে আশ্রয় নিয়ে বড় হয়ে ওঠে। ছোটবেলা থেকেই আঁকড়ে ধরেছিল শিল্প সংস্কৃতিকে, বিশেষ করে নাটকের সাথে নিজেকে জড়িয়ে নিয়েছিল বিশাল। জানা গেছে ১২ ফেব্রুয়ারি রাজ্য সরকারের অ্যাকাউন্টেন্ট পদে সে অফারও পায়, কিন্তু অফার ভেরিফিকেশনে গেলে তার কাগজপত্র নিয়ে কিছুটা অসামঞ্জস্যতা ধরা পড়ায় সে মনের দিক দিয়ে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল। রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে গেলে সে আর বাড়িতে না আসায় ধর্মনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের পক্ষে। সোমবার ধর্মনগর রেল স্টেশনের অনতির দূরত্বে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন মানুষজন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং বিশালের নিথর মৃতদেহ শনাক্ত করে এবং ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। বিশালের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়ে ধর্মনগরে গোটা শিল্পমহল। যে ছেলেটা মারা গেছে সে আমার সম্বন্ধীকের ছেলে, আমি ওর পিসা। ওর বাড়ি মূলত সরসপুর গ্রাম পঞ্চায়েত আন্ডার কদমতলা সাব ডিভিশন, আর থাকে এখানে বড় জেঠুর বাড়িতে। বর্তমান সময়ে বড় জেঠুও বাড়িতে নেই, ট্রিটমেন্ট পারপাসে উনি মুম্বাইতে আছেন, আর ওরা ছেলেপেলে সবাই বাড়িতেই ছিল। বিকাল 4:30টার দিকেও বাড়ি থেকে বেরিয়েছে। যাবার সময় কিছু বলে যায়নি, নর্মালি সব দিনই বেরোয়, কালও বেরিয়েছে। সন্ধ্যার পর 9টা সাড়ে 9টার দিকে আমরা ওর মোবাইলে একটা পোস্ট পেয়েছি, যেটা একটু দেখে আমাদের অ্যাবনর্মাল মনে হয়, লাইক সুসাইড নোটের মতোই অনেকটা। তো এরপর আমরা খোঁজখবর নেওয়া শুরু করলাম এবং ইমিডিয়েটলি আমরা ধর্মনগর পুলিশ থানায় এসেছি। সেখানে মিসিং ডায়েরিও করেছি এবং ওর মোবাইল মোবাইল নম্বর দিয়ে ওর লোকেশন ট্র্যাক করার জন্য আবেদন জানিয়েছি। ধর্মনগর থানার অফিসার ইনচার্জ যিনি ছিলেন উনি ইমিডিয়েটলি এসপি অফিসে কন্ট্যাক্ট করেছেন মোবাইল নম্বর দিয়ে লোকেশন ট্র্যাক করার জন্য। যদিও আমরা যতক্ষণ ওখানে ছিলাম মোবাইল নম্বর দিয়ে লোকেশন ট্র্যাক হয়নি। এর মধ্যে আননোন পারপাসের একটা সূত্রের মাধ্যমে আমরা খবর পেলাম ধর্মনগর রেলওয়ে স্টেশনের পাশে নাকি একটা বডি দেখা যাচ্ছে। বিজেপি সুনাই নতুন রামনগর মণ্ডলের সভায় যোগদান করলেন ভারতীয় জনতা পার্টির শিলচর লোকসভার প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। দক্ষিণ মোহনপুর রামনগর মণ্ডল কমিটির সভা অনুষ্ঠিত হয়। মণ্ডল কমিটির সভাপতি লায়া সিংহের পৌরোহিত্যে আয়োজিত সভায় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে লোকসভায় জয়ী করতে বক্তব্য রাখেন বিজেপি কর্মীরা। এদিকে প্রার্থী শুক্লবৈদ্য সবার আশীর্বাদ কামনা করে বক্তব্য রাখেন। কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে জেলা বিজেপি ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, অনুপ কুমার
সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। মানুষ না বুঝে কংগ্রেসকে ভোট দেয়, তাহলে আমরা দোষী হব কেন? এজন্য যে দেশকে যারা থেতলে থেতলে থোবলে থোবলে শেষ করে দিয়েছে, এই মানুষগুলো আবার সমাজে মাথা খারাপ করেছে। কাজে এই ক্ষেত্রে আমাদের দায়িত্ব পরিষ্কার, আমরা যারা কর্মীরা আছি আমাদের যেতে হবে। আরে আমরা কেন বলবো না? এই কংগ্রেস 10 বছর আগেও তো ছিল আমাদের রাজ্যে, জানেন আপনারা, 8 বছর আগে ছিল। আমরা দেখেছি দিশপুরে তারা করাপশনের কথা বলে, দিশপুরে মানুষ বড়লু নদীতে মাছ ধরতে গিয়েছে, যাদের মধ্যে বান্ডেল টাকা মনে আছে আপনাদের, মাছ ধরতে গিয়ে মানুষ মরে। হ্যাঁ, ওই কংগ্রেস সেখানে ন্যায়ের কথা বলে, এই কংগ্রেস যে ন্যায়ের কথা বলে, যে কংগ্রেস এই দিশপুরে ট্রেনে লক্ষ্মীরামকে বিভক্ত করে দিয়েছে রাজধানীতে, তারা আবার সামাজিকতার কথা, সম্মানের কথা বলে। এই কংগ্রেস বলে যে আমরা মানুষকে ন্যায় দেব, যারা 60 বছর শাসন করে, যারা মা বোনদের জন্য শৌচালয়ের ব্যবস্থা করতে পারেনি, অন্য কথা ছেড়ে দিই। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সারা রাজ্যে। তারই অঙ্গ হিসাবে ত্রিপুরায় অর্থাৎ সোমবার ঊনকোটি ত্রিপুরা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীরের উপস্থিতিতে মহিলা টিএসআর এবং ঊনকোটি জেলা বিভিন্ন থানা থেকে আগত মহিলা পুলিশদের উপস্থিতিতে কুমারঘাট শহরে রোড মার্চের আয়োজন করা হয়। সোমবার বিকেলে এদিন প্রথমে কুমারঘাট পিডব্লিউডির ডাকবাংলোর সামনে থেকে রোড মার্চটি বের হয়ে কুমারঘাট শহরে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে এবং এদিন জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক কমল দেববর্মা, কুমারঘাট শহরের ট্রাফিক ইনচার্জ পঙ্কজ দেবনাথ, কুমারঘাট থানার ওসি শঙ্কর সাহা সহ অন্যান্যরা। রোড মার্চের শুরুতে জেলা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা পুলিশ সুপার कांता जांगीर। ये जैसा कि आपको पता है कि इलेक्शन तो डिक्लेयर हो चुका है, उसी में हम लोग हमारे पास में प्री लॉ एंड ऑर्डर ड्यूटीज़ के लिए एंड प्री इलेक्शन ड्यूटीज़ के लिए कुछ फोर्सेस भी आई हैं और हमारे पास में टीएसआर और हमारा पुलिस फोर्स भी है। उसी के साथ में हम रेगुलर फ्लैग मार्चेस कर रहे हैं, एरिया डोमिनेशन कर रहे हैं, रूट मार्चेस कर रहे हैं। आज का हमारा जो आइडिया है थोड़ा सा यूनिक है, थोड़ा डिफरेंट है कि आज हम पूरा विमेन कंटिजेंट के साथ में ये फ्लैग मार्च कर रहे हैं। पूरा आइडिया हमारा यही है कि हम लोगों को एक सेंस ऑफ सिक्योरिटी दे सके कि आप कॉन्फिडेंस के साथ में इलेक्शन में अपना वोट देने के लिए आइए, अपने वोटिंग राइट्स का यूज़ करिए। पुलिस आपके लिए बिल्कुल अच्छी तरह से तैयार है और ट्रबल मॉन्गर्स को भी एक मैसेज देना चाहते हैं कि किसी भी तरीके की कोई कोताही नहीं बरती जाएगी। हमारा जो फीमेल कंटिजेंट है, फीमेल पार्ट है जो, वो मेल काउंटर पार्ट के बिल्कुल बराबर है और दिन रात किसी भी तरह की कोई भी ड्यूटी में हम लोग किसी से पीछे नहीं हैं। तो यही हमारा बेसिक आइडिया है। मैम कितने लोग हैं आज यहाँ पे मार्च? ये पूरा लगभग 100 से ज़्यादा का हमारा फोर्स है। टीएसआर और पुलिस। और मैम आपका क्या मैसेज रहेगा पूरा इलेक्शन के ऊपर? इलेक्शन के ऊपर सब लोगों से मेरा यही मैसेज है आम जनता से कि आप अपने वोटिंग राइट्स का यूज़ करिए। किसी भी तरह का कोई भी रैगिंग या किसी तरह का कोई न्यूसेंस अगर होता है तो तुरंत पुलिस को इन्फॉर्म करिए, हम बिल्कुल एक्शन लेंगे और किसी भी तरह की कोई भी कोताही इलेक्शन में नहीं बरती जाएगी। हम इंश्योर करेंगे कि फ्री एंड फेयर इलेक्शन हो और 0 पॉल वायलेंस हो। परिचय दीजिए आपका। परिचय कांता जांगीर, एसपी ऊना। কাজী কর্তৃক মুসলিম বিবাহ নিবন্ধন প্রক্রিয়া চালু রাখার দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদান করল ইসলামিক ছাত্র সংস্থা মাইনরিটি স্টুডেন্ট ফেডারেশন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী করিমগঞ্জে অবস্থানকালে তাকে কাছে পেয়ে এমএসএফ এর পক্ষে বরাকভেলী জোনের ইনচার্জ কাম ছাত্রনেতা বদরুল হকের নেতৃত্বে এক প্রতিনিধি দল ওনার সাথে সাক্ষাৎ করে স্মারকপত্রটি তুলে দেন। মুখ্যমন্ত্রী বিষয়টি নির্বাচনের পরে বিবেচনা করে দেখবেন বলে এমএসএফ কর্মকর্তাদের আশ্বস্ত করেন। মুখ্যমন্ত্রীর এহেন সবুজ সংকেত খুশি ব্যক্ত করেছেন এমএসএফ কর্মী সমর্থকরা। সংস্থার পক্ষে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাইজার হোসেন, জাহাঙ্গীর আলম, মেহবুব আলম, জয়নাল উদ্দিন, কাবিল আহমেদ, আফতার হোসেন প্রমুখ। আজকে আমরা এমএসএফ এর পক্ষ থেকে আসামের মুখ্যমন্ত্রীর কাছে একটা মেমোরান্ডাম দিছি। কারণ হচ্ছে আমরা যে মুসলিম ম্যারেজ যেটা কাজী সকলের দ্বারা চলতো এটা হঠাৎ করে টাইম বন্ধ করার যে ঘোষণা দিয়েছিল এটা আমরা কখনো মানিয়ে নিতে পারছি না। গতিকে আজকে তার কাছে মেমোরান্ডাম দিছি, কইছি এটা পুনর্বিবেচনা করার লাগে, যাতে যদি এটা করা হয় তাহলে আমরা যে শরীয়ত সম্মত যে আইন চলে এটার উপরে ব্যাঘাত আইব। কৌটো আইয়া ম্যারেজ দিতে বহুত প্রবলেম হইব গরিব মানুষ। আর যেটা আইন করা হয়েছিল যে 18 মেয়ের হইতে লাগে আর ছেলের 21 হইতে লাগে,
যদি এটা কৌটো আওয়া হয় তাহলে পরবর্তীতে মানুষ কৌটো আইতেও না, ঘরে বিবাহ হইব। আর ঘরের মধ্যে যদি বিবাহ হইতে 16 বছর 17 বছর 15 বছর বিবাহ হইতে পারে, গতিকে আরও সমস্যার সৃষ্টি হইব। কথা লাগে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যাতে যে অর্ডারটা করছে এটা ক্যান্সেল করার লাগে আমরা আশা দিছি এটা হইব। ইলেকশন পরে এটা খারিজ করবা হয়েছে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই প্রশাসনের তৎপরতা শুরু হয়ে গিয়েছে। এরই অঙ্গ হিসাবে সোমবার বিকেলে পশ্চিম লোকসভা আসনের নির্বাচনী আধিকারিক হিসাবে পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার নির্বাচনের কাজকর্ম ঘুরে দেখেন। এদিন তিনি উমাকান্ত একাডেমির স্ট্রং রুম, কাউন্টিং হল ইত্যাদি কোথায় হবে তা খতিয়ে দেখেন। জেলা শাসকের সঙ্গে ছিলেন সদর মহকুমা শাসক মানিকলাল দাস সহ অন্যান্য আধিকারিকরা। রাজধানীর উমাকান্ত একাডেমির ইংরেজি মাধ্যম এবং বাংলা মাধ্যম দুটি স্কুলের মধ্যে ইভিএম স্ট্রং রুম, পোর্টাল ব্যালট এবং স্ট্রং রুম কাউন্টিং দল সহ ভোটের প্রয়োজনীয় সামগ্রী মজুত এবং বিতরণ করার জন্য ঘর প্রস্তুত করার কাজ শুরু হয়ে গিয়েছে। পরিদর্শন শেষে তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশেই কাজকর্ম শুরু হয়ে গিয়েছে, তাই এই রাজ্যেও তৎপরতা শুরু হয়ে গিয়েছে। পশ্চিম জেলার নির্বাচন সংক্রান্ত কাজকর্ম কেমন চলছে তা খতিয়ে দেখে তিনি এদিন পরিদর্শনে বেরিয়েছিলেন। সবকিছু সঠিকভাবে এগোচ্ছে বলেও জানান তিনি। जैसे आपको पता है कि 19 अप्रैल को इलेक्शन है, तो उसकी तैयारियों के लिए अभी हम लोग स्ट्रांग रूम में जो भी काम है उसको देखने आए थे और स्कूल अथॉरिटी से बात करके हम कोशिश कर रहे हैं कि जल्दी से जल्दी जो भी तैयारियां हैं स्ट्रांग रूम से रिलेटेड, काउंटिंग हॉल से वो ख़त्म की जाए। इस दौरान उन्होंने भी अपनी कुछ समस्याएं बताई, जैसे स्कूल में एग्ज़ाम है, तो अकॉर्डिंगली हम सभी चीज़ों को ध्यान में रखते हुए इन कार्रवाइयों को कंप्लीट कर रहे हैं। सर, इस बार स्ट्रॉन्ग रूम में सीसी कैमरा और लगभग कुछ क्या क्या रहेगा सर? इस बार स्ट्रॉन्ग रूम में जो भी सिक्योरिटी रिलेटेड पैरामीटर्स हैं, जैसे सीएपीएफ की तैनाती होगी, सीसीटीवी कैमरास होंगी। सीसीटीवी कैमरास का जो वो है प्रोसेस है वो ऑलरेडी शुरू हो चुका है। जिस दिन हमारे ईवीएम यहाँ शिफ्ट होंगे वहाँ उस समय तक सारी तैयारियाँ जो भी सिक्योरिटी रिलेटेड हैं वो कंप्लीट करेंगे। दोनों बिल्डिंग में कितना स्ट्रॉन्ग रूम रहेगा सर, और काउंटिंग हॉल की? दोनों बिल्डिंग में लगभग 15 के आसपास स्ट्रॉन्ग रूम रहेंगे और एक काउंटिंग हॉल रहेगा जो है पुरानी नई बिल्डिंग में। सर, एक्स्ट्रा सिक्योरिटी पर्सनल कब तक डिप्लॉय होगा? ऑलरेडी स्टेट पोलिंग जो पुलिस पर्सनल हैं ऑलरेडी डिप्लॉयड हैं सेंटर्स पे। जैसे ही ईवीएम शिफ्ट होगा, मैं उम्मीद करता हूँ कि आने वाले कुछ दिनों में 4-5 दिनों में ईवीएम शिफ्ट हो जाएंगे यहाँ पे। जैसे ही ईवीएम शिफ्ट होंगे उसी के अलॉन्ग पे सेंट्रल आर्म पुलिस फोर्सेस की भी तैनाती यहाँ पे कर दी जाएगी। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।